রায়ের অসহায়ত্বর কথা বিবেচনা করে এবার এক পর্যায়ে বাধ্য হয়েই রায়ের স্মৃতি হারানোর মিথ্যে গল্পটাকে গোপন করলো ডক্টর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ডক্টরের হাতে পায়ে ধরে বলতে থাকে যে ডক্টরবাবু, এবার আমার গোটা অতীত জীবন সম্পর্কে আপনি তো সব কিছুই শুনলেন। এরপর আপনার যদি মনে হয় যে না, আমি যে কোনো সময় ঈশার গোটা পরিবারের জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারি, তাহলে আপনি প্লিজ আমাকে অন্য কোনো উপায়ে এ বাড়ি থেকে বার করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিন। কারণ আমি চাই না যে ঈশা এবং ওর গোটা পরিবারের উপরে এরকম একটা হুমকি হয়ে এই বাড়িতে থাকতে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখো রাই, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, কিন্তু তোমার অতীত জীবন সম্পর্কে আমার সেরকমভাবে কোনো আইডিয়া ছিল না, বিধাই আমি তোমাকে এরকম করে যাচাই বাছাই করার জন্য তোমাকে এরকম প্রশ্ন মুখে বিধ্বস্ত করতে বাধ্য হয়েছি। কারণ আসলে তুমি হয়তো বা জানো না যে ঈশার গোটা পরিবারের সাথে আমার সম্পর্কটা কিন্তু শুধুমাত্র ডক্টর এবং পেশেন্টের না, আমার ওদের সাথে সম্পর্কটা একদমই পারিবারিকভাবে। আর সেই সুবাদেই আমি চাই না যে আমার কোনো ভুলের কারণে ঈশার গোটা পরিবারকে এরকম করে সারভাইভ করতে হোক। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি খুব ভালো করে প্রথম দিনই বুঝতে পেরে গিয়েছি যে ঈশার গোটা পরিবারের সাথে আপনার সম্পর্কটা ঠিক কতটা ঘনিষ্ঠ। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস আমার সম্পর্কে জেনে রাখো যে আমি যতদিন বেঁচে আছি, যতদিন পর্যন্ত আমার শ্বাস চলছে, ততদিন পর্যন্ত তোমার সম্পর্কে কেউ যাতে কোনো মতে কোনো খোঁজ খবর না পায় এবং না বের করতে পারে, সেই ব্যবস্থা এবার আমি করবো, এই দিকটা আমি সামলে নিব। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকভাবেই তো কায়দা করে তারা তোমার সম্পর্কে জানার চেষ্টা করবে, তুমি নিজেকে কী করে এবার সকলের কাছে আড়াল করবে? কোনো না কোনো দিন তো তোমার অবশ্যই কারো না কারো মুখোমুখি হয়ে যেতেই হবে, তখন তুমি নিজেকে কী করে আড়াল করবে বলো রাই? এর আদৌ কোনো প্রশ্ন আছে? তখন রাই বলতে থাকে যে এরকম এখনও কিছু ভেবে উঠিনি, কিন্তু এতটুকু জানি যে যদি মুখোমুখি হয়েও যাই তাতেও আমি তাদের সামনে অনামিকা হিসেবেই প্রেজেন্ট হব। আর তারা যদি আমাকে কেউ দিদিভাই বা মেয়ে বা ননদ বলে জড়িয়েও ধরে, তখন আমি শুধু এটাই বলবো যে না, আমি রাই নই, আমি অনামিকা। কারণ আমি সেই নামেই এখন সকলের কাছে পরিচিত পেতে চাই। আমি চাই না যে ওই রাইকে আর কোনো দিনও তারা খুঁজে বার করুক, যে রাইকে কিনা তারা নিজের থেকেই জলজ্যান্ত মানুষটাকে একবারে চাপামাটি দিয়ে ফেলেছিল। হয়তোবা তারা এতদিনই এটাই ভেবে নিয়েছে যে রাই হয়তোবা মরে গিয়েছে। আমি মনে করি যে এটা ভেবেই তারা হয়তোবা সন্তুষ্ট থাকুক, কারণ আমি চাই না যে রাই জীবিত থাকুক আর এই আশা নিয়ে তারা রাইকে খুঁজে বের করুক। কারণ রাইকে খুঁজে বের করা মানে আবার ফের নতুন করে এই অশান্তি হবে। তার থেকে এই যন্ত্রণাদায়ক জীবন থেকে আমি মুক্তি পেতে চাই, বিধে আমি এত কিছু করেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে না, তুমি এসব নিয়ে একদম ভেবো না, অনির্বাণকে কী করে হসপিটাল থেকে ভাগাতে হয় সেই ব্যবস্থা এবার আমি করবো। অন্যদিকে হসপিটালের সিসিটিভি ফুটেজ চুরি করা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে এই ডক্টর আমার কাছ থেকে যত কিছু লুকোনোর চেষ্টা করুক না কেন, উনি কোনো মতেই এই যাত্রায় পার পাবে না, কারণ কোনো না কোনোভাবে আমি আমার রায় অবধি পৌঁছবই। অন্যদিকে যখন অনির্বাণ সেই সিসিটিভি ফুটেজটা চুরি করে সেই সিসিটিভি ফুটেজে থাকা রাইয়ের সাথে দুজন মানুষের খোঁজ খবর বার করে ফেলে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে এবার সেই বাড়িতে যে কোনো মূল্যে আমাকে ঢুকে রাইকে খুঁজে বার করতে হবে। আমি খুব ভালো করে জানি যে সেই বাড়িতেই রাই হয়তো বা আশ্রয় নিয়েছে। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।